গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 15th এপ্রিল 2025 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিকেগুলো। শুভ নববর্ষ সবাইকে। আর শুভ নববর্ষের জন্য তোমাদের একটা স্পেশাল অফার রয়েছে আজকের জন্য। কুপন কোড NY32 ইউজ করে তোমরা নলেজ অ্যাকাউন্টের সমস্ত পেইড ব্যাচে 10% ডিসকাউন্ট পাবে। এটা আজকে রাত্রির 11:59 পর্যন্ত তোমাদের ভ্যালিড থাকবে। এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে জিজ্ঞাসা করে নিও। প্রথম প্রশ্ন আজকে চলে আসবো, ইন্ডিয়ান সুপার লিগ অর্থাৎ ISL 2024-25 এটা কোন দল জিতেছে? ইন্ডিয়ান সুপার লিগ 2024-25 জিতেছে মোহনবাগান সুপার জায়েন্ট। এটা 11তম এডিশন ছিল। মোহনবাগান সুপার জায়েন্ট জিতল যেটা 2024-25-এ। ফাইনালে বেঙ্গালুরু এফসিকে হারিয়ে জিতেছে, 2-1 গোলে হারিয়ে জিতেছে। আর এটা তার সাথে সাথে মনে রাখবে, এটা মোহনবাগান সুপার জায়ান্টের জন্য দ্বিতীয় ISL খেতাব ছিল। এর আগে মোহনবাগান 2022-23 সালেও এটা জিতেছিল। আর 2024-25 ISL ফাইনাল 12 এপ্রিল 2025-এ কলকাতার বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে হয়েছিল। ISL উইনার শিল্ড আর ISL শিরোপা এই দুটোই মোহনবাগান সুপার জায়ান্ট জিতেছে। আর ISL এর ইতিহাসে দ্বিতীয় দল হিসাবে একই মরশুমে ISL উইনার শিল্ড এবং ISL শিরোপা, এটা কিন্তু মোহনবাগান এবার ফার্স্ট জিতল। মোহনবাগান সুপার জায়ান্ট মেরিনার্স নামেও পরিচিত। এটা খুব ইম্পর্টেন্ট একটা স্ট্র্যাটেজি হতে পারে তোমাদের জন্য। ফাইনালে উড়িষ্যা এফসিকে পরাজিত করে 2024-25 ISL এ বিজয়ী শিল্ড জিতে। মোহনবাগানের আগে মোহনবাগান সিটি এফসি 2020-21 মরশুমে ISL উইনার শিল্ড এবং ISL টাইটেল শিরোপা জিতেছিল। এখানে আমরা অ্যাওয়ার্ড উইনার অফ দ্য 2024-25 ISL সেশন একবার দেখে নেব। গোল্ডেন বুট অর্থাৎ এই সিজনে সবথেকে বেশি গোল যে দিয়েছে, সর্বোচ্চ গোলদাতা নর্থ ইস্ট ইউনাইটেড এফসির আলাইদিন আজারে 23টা গোল করেছেন। গোল্ডেন গ্লাভ পেয়েছেন, সেরা গোলরক্ষক হয়েছেন মোহনবাগান সুপার জায়ান্টের বিশাল কাইত। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় গোল্ডেন বল পেয়েছেন নর্থ ইস্ট ইউনাইটেড এফসির আলাউদ্দিন আজারাই। আর লিগের উদীয়মান খেলোয়াড় হয়েছেন এফসি গোয়ার ব্রিশন ফার্নান্দেজ। বেস্ট গ্রাসরুটস প্রোগ্রাম জামশেদপুর এফসি। বেস্ট এলিট ইউথ প্রোগ্রাম পাঞ্জাব এফসি। 2024-25 ISL টাইটেল তাহলে মোহনবাগান সুপার জায়ান্ট জিতল। এর আগের বারে জিতেছিল মুম্বাই সিটি এফসি, তারও আগের বারে জিতেছিল এটিকে মোহনবাগান 2022-23-এ। 2021-22-এ হায়দ্রাবাদ এফসি, 2020-21-এ মুম্বাই সিটি এফসি, 2019-20-তে এটিকে। মোটামুটি এই পর্যন্ত তোমরা চেষ্টা করতে পারো মনে রাখার রেলওয়ে এক্সামের জন্য। বাদবাকি এগুলো একটু দেখে রাখো। 2018-19-এ বেঙ্গালুরু এফসি, 17-18-তে চেন্নাইয়ান এফসি, 2016-তে এটিকে, আর 2015-তে চেন্নাইয়ান এফসি। তারপরে সম্প্রতি কোন রাজ্যের রাইনডিয়া সিল্ক আর খাসি তাঁত এই প্রোডাক্টগুলো GI ট্যাগ পেয়েছে? রাইনডিয়া সিল্ক আর খাসি হ্যান্ডলুম এইটা তোমার মিজোরামের প্রোডাক্ট। এই দুটোই রিসেন্টলি জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে। এটা মেঘালয়ের খাসি উপজাতিতে তৈরি করা একটা ঐতিহ্যবাহী কাপড়, ইরি সিল্ক। এটা সামিয়া সিনথিয়া রিসিনি নামের রেশম পোকা থেকে উৎপন্ন হয় এবং প্রধানত রেডির পাতায় এদের খাদ্য। এই সিল্ককে শান্তি সিল্ক বা অহিংস সিল্ক বলা হয়, কারণ এটা উৎপাদন করতে গিয়ে রেশম পোকার কোনো ক্ষতি হয় না। খাসি ভাষায় এই সিল্ককে রিন্ডিয়া বলা হয়, যেটা রেডির পাতা থেকে তৈরি হয় বলে নামকরণ করা হয়েছে। তারপরে কে সম্প্রতি মন্টে কার্লো মাস্টার্স 2025 শিরোপা জিতেছে? মন্টে কার্লো মাস্টার্স 2025 শিরোপাটা জিতেছে কার্লোস আলকারাজ। মন্টে কার্লো মাস্টার্স 2025 টাইটেল। লরেঞ্জো মুসেত্তিকে 3-6, 6-1, 6-0 সেটে পরাজিত করে প্রথম মন্টে কার্লো মাস্টার্স টাইটেল জিতলেন কার্লোস আলকারেজ। আলকারেজের 6th ATP মাস্টার্স 1000 টাইটেল এবং 2024 সালে ইন্ডিয়ান ওয়েলস জেতার পর 2025 সালে এটা তার ফার্স্ট টাইটেল। বসন্ত পর্যটন প্রচারের জন্য এপ্রিকট ফ্লাওয়ার ফেস্টিভ্যাল 2025 কোথায় আয়োজিত হচ্ছে? লাদাখে হয় এটা। এপ্রিকট ফ্লাওয়ার ফেস্টিভ্যাল 2025 হচ্ছে লাদাখে। অ্যাপ্রিকট ফুল উৎসব 2025, এটাকে চুলি মেন্ডকও বলা হয়। চুলি মেন্ডক এটা কার্গিল পর্যটন বিভাগ কর্তৃক আয়োজিত হচ্ছে। অ্যাপ্রিকট ফুল উৎসব এপ্রিল 21 পর্যন্ত চলবে। অ্যাপ্রিকট ফুল উৎসব মূলত লাদাখে পালিত হয়, যেখানে এপ্রিকট গাছের ফুল ফোটার সময় উদযাপন করা হয় এটাকে। আর এই উৎসবটা বসন্তের আগমন, স্থানীয় সংস্কৃতি, প্রাকৃতিক সৌন্দর্য এগুলো উদযাপন করে।
ইউজিসির চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? বিনীত যোশী ইউজিসির চেয়ারপারসন পদে নিযুক্ত হয়েছেন। ভারতের কেন্দ্রীয় সরকার বিশেষভাবে শিক্ষা মন্ত্রক কর্তৃক ইউজিসি চেয়ারম্যানকে নিয়োগ করে থাকে। ইউজিসি মানে হচ্ছে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন আমরা যেটাকে বলি। ভারতের কেন্দ্রীয় সরকার কর্তৃক স্থাপিত একটা বিধিবদ্ধ সংস্থা। এটা 1956 সালে গঠিত হয় এবং এর কাজ ভারতের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সংহতি স্থাপন করা, সেগুলোর ঠিকঠাক ভ্যালুয়েশন করা এবং সেগুলোর পরিচর্যা করা। এটা ভারতের বিশ্ববিদ্যালয়গুলোকে অনুমোদন দেয় এবং সরকারি বিশ্ববিদ্যালয় আর কলেজগুলোকে মানে অর্থ সাহায্য করে থাকে। এবং এর প্রধান কার্যালয় নতুন দিল্লিতে রয়েছে এবং পুনেতে রয়েছে। ভোপাল, কলকাতা, হায়দ্রাবাদ, গুয়াহাটি আর বেঙ্গালুরুতে 6টা আঞ্চলিক কার্যালয় রয়েছে। তারপরে জাতীয় সামুদ্রিক বরুণ পুরস্কারে কে ভূষিত হন? রাজেশ উন্নি। জাতীয় সামুদ্রিক বরুণ পুরস্কার হচ্ছে ভারতের সামুদ্রিক ক্ষেত্রে সর্বোচ্চ ব্যক্তিগত সম্মান, যেটা ডিজি শিপিং কর্তৃক প্রদান করা হয়। এই পুরস্কারটা সামুদ্রিক খাতে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য দেওয়া হয়। সিনার্জি মেরিন গ্রুপের প্রতিষ্ঠাতা রাজেশ উন্নি সম্প্রতি পুরস্কারে ভূষিত হয়েছে। আর এই পুরস্কারটা বরুণ নামে পরিচিত এবং এটা ভগবান বরুণের একটা মূর্তি এবং একটা স্কল নিয়ে তৈরি। এই পুরস্কারটা দেওয়ার মূল লক্ষ্য হচ্ছে দেশের সামুদ্রিক ক্ষেত্রে অবদান রাখার জন্য বিশিষ্ট ব্যক্তিদের স্বীকৃতি দেওয়া এবং তাদেরকে উৎসাহিত করা। জাতীয় সামুদ্রিক দিবস মানে ন্যাশনাল মেরিটাইম ডে এর সময় এই পুরস্কারটা দেওয়া হয়, যেটা প্রত্যেক বছর আমরা 5 এপ্রিলে পালন করি। তারপরে সম্প্রতি প্রয়াত খ্যাতনামা কত্থক নৃত্যশিল্পী কুমুদিনী লাখিয়া 2025 সালের প্রজাতন্ত্র দিবসে কোন নাগরিক সম্মান পেয়েছেন? পদ্মবিভূষণ পেয়েছেন। কুমুদিনী লাখিয়া খ্যাতনামা কত্থক নৃত্যশিল্পী, খুব ভালো করে মনে রাখবে। ইনি একজন কোরিওগ্রাফারও। 95 বছর বয়সে আহমেদাবাদে মারা গেছেন। আহমেদাবাদে 1964 সালে কদম্ব সেন্টার ফর ডান্স অ্যান্ড মিউজিক প্রতিষ্ঠা করেছিলেন ইনি। 2025 সালে প্রজাতন্ত্র দিবসে তাকে পদ্মবিভূষণ সম্মানেও ভূষিত করা হয়েছিল। কুমুদিনী লাখিয়া এর আগে 1987 সালে পদ্মশ্রী আর 2010 সালে পদ্মভূষণ পেয়েছিলেন শিল্পে অবদানের জন্য। তারপরে সিকিম আন্তর্জাতিক যুব সম্মেলনের আয়োজন করছে। সম্মেলনের কেন্দ্রীয় থিম কি ছিল? এর কেন্দ্রীয় থিম ছিল সেলিব্রেটিং সিকিমস 50 ইয়ার্স অফ স্টেটহুড। আন্তর্জাতিক যুব সম্মেলন ইজাংগাং হেলিপ্যাড নামচি জেলা সিকিমে হচ্ছে। 3 দিনের অনুষ্ঠানের উদ্বোধন করছেন মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। সিকিম সরকারের পর্যটন বিভাগ দ্বারা এটা আয়োজন করা হচ্ছে। আর এটা টেকসই পর্যটন, সাংস্কৃতিক সংরক্ষণের প্রতি দৃষ্টি আকর্ষণ করবে। কেন্দ্রীয় থিম রেটিং সিকিমস 50 ইয়ার্স অফ স্টেটহুড। এই অনুষ্ঠানে সিকিমের পর্যটক বিবর্তন, সুযোগ এবং চ্যালেঞ্জ সম্পর্কে বিস্তারিত আলোচনাগুলো করা হবে। তারপরে ত্রিপুরা রাজ্য তার ঐতিহ্যগত কলা, সংস্কৃতি আর ঐতিহ্য সংরক্ষণের লক্ষ্যে একটি যাত্রা উৎসব আয়োজন করতে চলেছে। এই যাত্রা শব্দটার অর্থ কি? যাত্রা মানে হচ্ছে ভ্রমণ। এক্ষেত্রে ত্রিপুরায় যাত্রা উৎসব আয়োজন করা হবে, এটা জাস্ট এখান থেকে ভালো করে মনে রাখবে। এর মাধ্যমে রাজ্যের বিভিন্ন উপজাতি সম্প্রদায়ের লোকনৃত্য, সঙ্গীত, হস্তশিল্প, লোককথার প্রদর্শনী করা হবে, যেগুলো রাজ্যের সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরবে। সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী কোন রাজ্যের মহারাজা অগ্রসেন বিমানবন্দরে একটি নতুন টার্মিনাল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন? হরিয়ানার একটা বিমানবন্দর যেটার নাম হচ্ছে মহারাজা অগ্রসেন, একটা নতুন টার্মিনাল এখানে করেছে, উদ্বোধন করলেন রিসেন্টলি। আমাদের এখান থেকে জাস্ট যেটা মনে রাখতে হবে যে এটা নিউজে আছে, এই বিমানবন্দরটা কোথায় রয়েছে। তারপর আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নেব। রাজীব গান্ধীকে কোন সালে হত্যা করা হয়েছিল? 1991 সাল হয়ে যাবে। আর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রানী কি ভাব, এটা রয়েছে ভারতের গুজরাটের পাটান শহরে। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, গার্ডেন রিচ কোন শিল্পের জন্য বিখ্যাত? আর জৈন ধর্মে কতজন তীর্থঙ্করের নাম পাওয়া যায়? শেষকালে এগুলো কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করব। 14 এপ্রিল 2025-এর প্রশ্ন কি কি ছিল? বিশ্বের প্রথম 3D প্রিন্টেড ট্রেন স্টেশন তৈরি করা হয়েছে কোথায়? জাপান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু কোন দেশ থেকে সম্মানসূচক ডক্টরেট অফ অনারিস কাউজা পেয়েছিলেন? স্লোভাকিয়া। কোন রাজ্যের বিখ্যাত গহনা অ্যাক্সোমিয়া গহনা জিআই ট্যাগ পেয়েছে? আসাম। বিশু ভারতের নিচের কোন রাজ্যে খুব বিখ্যাত উৎসবগুলোর মধ্যে একটা? কেরালা। আইপিএল ইতিহাসে 1000টা বাউন্ডারি করা প্রথম খেলোয়াড় কে? বিরাট কোহলি।
আম্বেদকর জয়ন্তী পালন করা হয় কবে? 14ই এপ্রিল। ভারত বৈজ্ঞানিক গবেষণার ক্ষেত্রে সহযোগিতার জন্য কোন দেশের সাথে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষর করে? ইতালি। উগাড়ি কোন রাজ্যে নববর্ষের দিন হিসাবে পালিত হয়? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা আর কর্ণাটকে। মধ্যপ্রদেশ রাজ্য সরকার কোন জেলায় একটি নতুন বন্যপ্রাণী অভয়ারণ্য ঘোষণা করেছে? সাগর জেলায়। ভারতে বৈশাখী উৎসব 1699 সালে শিখদের কততম গুরু গোবিন্দ সিং এর অধীনে খালসা পন্থের জন্মকে চিহ্নিত করে? 10ম। জালিয়ানওয়ালাবাগ গণহত্যা দিবস কবে প্রতি বছর পালিত হয়ে থাকে? 13ই এপ্রিল। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। লাইক শেয়ার করতে ভুলবে না বন্ধুদের সাথে, আর কমেন্ট করে তোমার ফিডব্যাক জানাও। প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখো। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।